বাংলাদেশ টেলিভিশনের মোটামুটিভাবে কর্মকর্তা বানায় ফেলছিল দুজনকেই। ভালোবাসার ঋণ তৈরি করে, ভালোবাসার ঋণ শোধ করাটা বড় কঠিন ব্যাপার। বাবাই আর পারা যাইতেছে না, চলেন একটা গান করি। যখন সবাই গানগুলো গাইছিল তখন কি কোনো ব্যান্ড মজার ছলে আপনাকে বলেছে যে আসলে সোলসের প্রতি আপনার প্রেমটা একটু বেশি হয়ে গেছে? তারুণ্যের বাংলাদেশের কথা মাথায় রেখে দেশের 10 ব্যান্ডের মৌলিক গান নিয়ে আয়োজন করা হয়েছে ব্যান্ড উৎসব 2025-এর। কিংবদন্তি গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গি এবং ব্যান্ড সঙ্গীতের বরেণ্য সুরকার ফুয়াদ নাসের বাবুর রসায়ন এই আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা। এই বিষয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গি, ফুয়াদ নাসের বাবু এবং আহমেদ তেপান্তর। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। প্রথমেই জঙ্গি ভাইয়ের কাছে জানতে চাই, কেমন আছেন আপনি? ইনশাল্লাহ ভালো আছি, আপনাদেরকে ধন্যবাদ। যারা দেখছেন সকলকে শুভেচ্ছা। বাবু ভাই, আপনি কেমন আছেন? বেশ ভালো, আলহামদুলিল্লাহ, এবং খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে আসতে পেরে, এবং সময় টিভিকে ধন্যবাদ, এরকম একটা সুন্দর আয়োজন করেছেন। ঠিক আমার পাশে আছে আমার খুব পছন্দের বড় ভাই আহমেদ তেপান্তর। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, আসলে আপনার চ্যালেঞ্জটা কেমন ছিল? চ্যালেঞ্জ তো প্রত্যেকটি কাজেই থাকে, তো এই কাজটার মধ্যে চ্যালেঞ্জটা এরকম কি, আসলে ব্যান্ড তো আমরা ছোটোবেলা থেকেই শুনতে শুনতে বড় হয়েছি, আর এখন আমাদের সামনে যারা আছেন তারা তো আসলে সত্যি বলতে কি তাদের সামনে যে বসে আছি না, এটা একটা বিরাট আমার কাছে ধৃষ্টতা মনে হয়, কারণ তাদেরকে এভাবে পাবো এটা একটা আমার বড় চ্যালেঞ্জ ছিল। তো প্রথম যখন নাকি যেমন তারুণ্যের বাংলাদেশ, আমরা এখন যেটা বলছি যে তারুণ্যের বাংলাদেশ হবে, এখনকার বাংলাদেশ হবে তারুণ্যের, তা আমাদের সেই জায়গাটা থেকে একটা চ্যালেঞ্জ নেওয়া, যে সেই চ্যালেঞ্জ থেকে জিনিসটাকে বাইদি ভাই ইয়ের কাছে বলা, জিএম সাহেবের, বিটিভির জিএম সাহেব নুরুল আজম পবন, তাকে বলা যে পবন ভাই এমন একটা আয়োজন করা যায়, যেহেতু আপনারা তারুণ্যের বাংলাদেশ বলছেন, বিটিভিটাকে আপনাকে পরিবর্তনের কথা বলছেন, বলা। তো তখন সে হুট করে আমাকে বলল, এটা কি সম্ভব, এই প্রোগ্রামটা তো অনেক বড় একটা প্রোগ্রাম হবে, এটা কি সম্ভব একসাথে করা, তাদেরকে, তারা কি একসাথে হবে? মানে এখন থাকে না নানান রকম এর সাথে তার সাথে জটিলতা। তা আমি বললাম যে না, তাদের ভালো একটা ফ্রেন্ডশিপ আছে, আমার মনে হয় এটা সম্ভব যদি আপনি আমাকে সিগন্যাল দেন। তো সে কী বললো জানি, হুট করে বললো যে ঠিক আছে তাহলে আপনি শুরু করেন, একটা মিটিং করেন। তা আমাদের এটা ছিল একটা বড় চ্যালেঞ্জ যে তারা আসলে দুইজন এক হবে কিনা। তারপরে তেপান্তর ভাই, আমি এখানে একটু আপনাকে থামাতে চাই। জঙ্গি ভাই, যখন আপনি শুনলেন যে আসলে বাবু ভাই এবং আপনার রসায়ন একত্র করতে হবে, বা এই যে ব্যান্ড উৎসব, এই আয়োজনে আপনাদের দুজনের রসায়নই সব কিছুকে তুলে ধরবে, তখন আপনি কি এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন? আমি একটু বলি, আমাকে প্রথমে বাবু ভাই ফোন করেছিল। বাবু ভাই ফোন করেছিল যে জঙ্গি ভাই এরকম একটা কাজ হবে, আসতে হবে। তো যেটা হয় আর কি, ধরেন বাবু ভাই যেমন আমাকে দেখছে যে সেই 80 থেকেই 77-80 থেকেই ব্যান্ডের জন্য গান লিখছি, হ্যাঁ, আর আমিও দেখছি যে প্রায় সেই সময়কাল থেকে উনি সঙ্গীতে কাজ করছে, পরে তো একটা বিশাল বড় ব্যান্ডের উনি এই হর্তাকর্তা বা প্রধান ব্যক্তিত্ব, এবং সেই ফিডব্যাক থেকে আমরা প্রচুর গান পেয়েছি, ভালো ভালো গান সব। তো এটা তো আমার জন্য একটা বড় পাওনা যে বাবু ভাইয়ের সাথে আমি একটা কাজ করব। তো আমি তো রাজি না হওয়ার তো কোনো কারণ নাই, রাজি তো হয়েছি। উনারা হয়তো ভাবছিলেন যে আপনাদের দুজনকে একসাথে পাওয়া যাবে কিনা, কিন্তু আমাদের মধ্যে একটা অনেক আগে থেকে একটা ভালো সুসম্পর্ক আছে, সে 80s থেকেই, যে আমরা রেগুলার আমাদের দেখা হতো। যদিও ব্যান্ড সঙ্গীত কিন্তু একটা ইয়ে আছে আর কি, ধরেন সবাই সবার পছন্দনীয় গীতিকার থাকে, ওরা কাজ করতে একটু আরাম বোধ করে। তো যেমন আমার সাথে আমি এলআরবি, সেই সময়কার কথা বলছি, পরে তো আর ব্যান্ডের সাথে লিখেছি, এলআরবি, সোলস, রেনেসা, এগুলো ছিল আমাদের স্বাচ্ছন্দ্যের জায়গা। হ্যাঁ, একইভাবে ফিডব্যাকের কিছু গীতিকবি ছিলেন, তাদের সাথে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতো। এই সব জায়গা থেকে আবার দেখা যায় কি 30 বছর 35 বছরে কেউ কেউ হয়তো আছে, অনেকে হয়তো ভিন্ন কারণে নেই। যারা আছে তাদের মধ্যে সৌভাগ্যক্রমে হয়তো কিছু সিনিয়র ব্যক্তির মধ্যে আমি, বাবু ভাই, নকিব খান, এরকম রয়ে গেছে আর কি, হামিদ, মানাম, হ্যাঁ, লাবু, আর কেউ আছে নাকি আমাদের সমসাময়িক কাজ যারা আছে আর কি। তারপরের ব্যাচে আবার নাসিম আলী আছে, তারপরের ব্যাচে পার্থরা আছে, এরকম। তো আমি যাদের নাম বলতে পারছি না বা মনে পড়ছে না এই মুহূর্তে, তারা ক্ষমা করবেন। আমাদের মধ্যে না ওই সময় থেকে একটা ভালো সম্পর্ক ছিল, হ্যাঁ, প্রতিযোগিতাও ছিল, গীতিকবিদের মধ্যে ছিল, ফিডব্যাকের সাথে সোর্সের প্রতিযোগিতা ছিল না তা না, এলআরবির প্রতিযোগিতা ছিল তারা, কিন্তু ওটা সুস্থ প্রতিযোগিতা গানের।
কিন্তু যখনই আমরা বসতাম, আমরা এলিফ্যান্ট রোডে ব্লু নাইলে আড্ডা দিতাম, ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম। ওখানে কোনো প্রতিযোগিতা নেই, আড্ডার মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। যখন গান তৈরি হচ্ছে, যেমন এবারও আমরা যে 10টা গান করলাম, প্রত্যেকটা ব্যান্ডের মধ্যে কিন্তু একটা ইন্টারনাল প্রতিযোগিতা ছিল, কারণ অ্যারেঞ্জমেন্টটা তারা করেছে, বাবাই শুরু করেছে, আমি লিখেছি। গানের অ্যারেঞ্জমেন্টটা যে ব্যান্ড, তাদের যে তরিকা, সেই তরিকা অনুযায়ী বা ঘরানা অনুযায়ী তারা মিউজিকটা করেছে। ভিতরটা একটা কম্পিটিশন থাকে যে আমার মিউজিকটা ভালো হতে হবে, এখানে 10টা ব্যান্ড বাজাবে। যখন বিটিভিতে গেছে তখন তো ওই প্রতিযোগিতা নাই, সবাই ওখানে শুটিং করছে বা এটা করছে, হাসাহাসি করছে, গল্প করছে। তো বাবাই যখন আমাকে প্রস্তাবটা দেয়, উনি বলেছে বসতে হবে। আমরা গেলাম, আমরা বসলাম। তেপান্তর ছিল, আমাদের পবন ভাই ছিলেন জিএম, তারপর আর একটা প্রাইভেট চ্যানেলের এনিগমা টিভির সিইও শান্তনু ভাইও ছিলেন। তো এটা নিয়ে আমরা কথা বলতে এটা এক জায়গায় দাঁড়িয়েছে এইভাবেই আর কি। শুরুটা হয়তো একটা আইডিয়া আকারে তো আমাদের মাথার মধ্যে থাকে, যখন বের হয় ওটা নিয়ে কাজ হয়। তো কাজ হতে তখন বের হলো যে আচ্ছা আমরা 10টা ব্যান্ড করব, 10টা গান হবে এবং একই সুরকার এবং একই গীতিকারের কাজটা হবে, যাতে এটার একটা ইউনিক ফরম্যাট তৈরি হয়। এবং সেটাই হয়েছে শেষ পর্যন্ত। যারা এই পর্যন্ত লেখালেখি করছে বা যারা জানছে, তারা এটা আমরাও বুঝতে পারি যে ব্যান্ড সঙ্গীতের ইতিহাস থেকে শুরু করে 10টা নতুন গান নিয়ে কোনো অনুষ্ঠান হয়নি। 5টা নতুন গান নিয়ে হয়েছে কিনা জানি, ইভেন সলো শিল্পীদের হয়েছে কিনা সেটাও আমার সন্দেহ আছে। আচ্ছা জঙ্গি ভাই, আপনার কাছে আমার আরেকটা বিষয় জানার আছে। এই যে আপনি বলছিলেন যে প্রত্যেকের জন্য কিন্তু প্রত্যেকের টেস্ট আলাদা, প্রত্যেকটা ব্যান্ডের ঢং কিন্তু আলাদা। তো আপনি আসলে কেমন সময় পেয়েছিলেন, আর আপনার কাছে কতটা প্রস্তুতি আপনি নিতে পেরেছিলেন যে আসলে 10টা ব্যান্ডের, ভিন্ন টেস্টের ব্যান্ডের জন্য আপনি 10টা গান লিখবেন? আপনার চিন্তার জায়গাটা আসলে কতটুকু আপনি ওই জায়গাটাতে ব্যবহার করতে পেরেছেন? এই জায়গাতে আমি একটা সত্য কথা বলি, আমরা যেদিন বৈঠক করছি না, বৈঠকটা হয়েছে প্রায় 3-4 মাস আগে। সেই দিন ওনারা আমাদেরকে সময় দিলেন 1 সপ্তাহ। হ্যাঁ, এই যে বাবুভাই জানে 1 সপ্তাহ সময় দিয়েছে। তো বাবুভাইকে বললাম যে বাবুভাই আপনি এক কাজ করেন, 2-3 দিন সময় নিয়ে যে আপনি আমার একটু বাসায় আসেন, আমি এর মধ্যে কিছু গান তৈরি করে আপনাকে দেখাই যে সুরের জন্য কেমন হবে না হবে। তো অ্যাকর্ডিংলি উনি আসলেন। ওই 3-4 দিনের মধ্যে আমি মনে হয় 7-8টা গান তৈরি করলাম। চিন্তা করেন, 7-8টা গান। এবং আমার কাছে যেটা এই লাগছিল, ভয় লাগছিল যে গানগুলো যেন একই রকম হয়ে না যায়। ওনারও একই জিনিস ছিল, সুরগুলো যেন একই রকম হয়ে না যায়। তো করে ওখান থেকে উনি নিলেন। তারপরের সপ্তাহে ওনারা সময় দিলেন আমাদের বিটিভির জিএম পবন ভাই, যে পরের সপ্তাহে শনিবার আমরা বসতাম, শনিবারে সন্ধ্যায় আপনারা আমাদেরকে একটু শোনাবেন কি করলেন। এখন আমরা এটা বলতে পারছি না যে একটা গান তৈরি করতে কিন্তু 1 মাস লেগে যায় অনেক সময়, সুর করা, এটা করা, সব কিছু করা। তো যাই হোক, আমরা কিছুই বললাম না, আমরা করলাম। বাবা ভাই অনেক কষ্ট করেছেন, এগুলো সুর করলেন। সুর করেছে শুধু মুখরাটা, যেটাকে আমরা বাংলা স্থায়ী বলি, করে উনি ওই দিন শোনালেন পরের সপ্তাহে। তারপর আস্তে আস্তে গানগুলা তৈরি হলো। এবং আমি আর বাবু ভাই সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে ব্যান্ডগুলা কেউই এই প্রশ্নটা তুলেনি কেন অন্য সুরকার নয়, কেন অন্য গীতিকার নয়। হ্যাঁ, তারা অত্যন্ত হোল হার্টেডলি আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে। এটা এই একটা বড় পাওনা, ভালোবাসাটা আর কি, বা আমাদের কাজের উপর আস্থা যে রেখেছে, এটাও তো একটা বড় পাওনা। তো তারপর হলো কি, এখন দল ঠিক করছে। দেখা যায় যে সময় ওনারা চিন্তা করছে সেপ্টেম্বর করবে বা অক্টোবর করবে, সেই সময় 3-4টা দল হয়তো দেশের বাইরে ব্যান্ড আসতে পারছে না। আবার যাদেরকে নিয়ে ঠিক করতে করতে ওই জায়গায় গেল, তখন ওনারা আবার বাংলাদেশ টেলিভিশন 1 মাস পিছিয়ে গেল। এর মধ্যে 2-1টা দল ফেরত আসলো, এদিকে আরও 2টা দল দেশের বাইরে চলে গেল। হ্যাঁ, এই করতে করতে সবাইকে মিলাতে গিয়ে এই রেকর্ডিংটা তখন হয় কখন হলো শেষ পর্যন্ত? 2 তারিখে নভেম্বরের, ডিসেম্বরের 2 তারিখ এই ইয়েটা হলো, ওই ভিডিওটা করা গেল যে 10টা দলকে আমরা পেলাম। এর মধ্যে আরও 3টা দল আমাদের থেকে ঠিক 4-7 দিন আগে অপারগতা বা ওনারা ওই যে অ্যারেঞ্জমেন্ট করে করা বা ওই যে বিদেশ সব কিছু মিলে পারলো না। তো না পারার ফলে হলো কি, 7 দিনের মধ্যে প্রায় 4-5 দিনের মধ্যে আমাদেরকে আবার 3টা দল, খুব কম সময় 3টা দল আমরা ঠিক করলাম। ঠিক করে ওদেরকে আমরা সময় দিতে পারিনি। এই 2 দিন 1 দিন, যেমন এই নির্ঝর করেছে 3 দিনে, তরুণ করেছে 1 দিনে, এক সন্ধ্যায়, এরকম পর্যন্ত হয়েছে। তারপর তো প্যান্টাগনও 2 দিন কি 3 দিনে, 3 দিন। সবচেয়ে কঠিন একটা ব্যাপার আমি আপনাকে বলি যে বাবু ভাইদের এই ফিডব্যাকের একেবারে প্রথম থেকে তো
আপনারা জানেন গিটারিস্ট প্রখ্যাত গিটার বাদক আমাদের সেলিম ভাই মারা গেছেন। হ্যাঁ, তো ওই দিনও যেদিন মারা যায় ওই দিন আমরা মিটিং করছি এটা নিয়ে। যখন নামছি তো উনি বললেন যে আমি একটু হাসপাতালে যাবো জঙ্গি ভাই, সেলিমের অবস্থা মনে হয় ভালো না। উনি চলে গেলেন, রাতের মধ্যে খবর পেলাম যে মারা গেছে। তারপর দিন জানাজা, এবং উনি জানাজার পর একটা সন্ধ্যার সময় পেয়েছে লাস্ট গানটা করার জন্য, যেটা তরুণের করে তারপর সে তরুণকে পাঠিয়েছে। মানে আপনি চিন্তা করেন, দীর্ঘদিনের একটা বন্ধু মারা গেছে, হ্যাঁ, শোক করার সুযোগও পাননি, এবং সেই জায়গায় গান করতে হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বাবু ভাইয়ের কাছে একটু শোক থেকেই শুরু করতে চাই। সেই সময়টায় আপনার মানসিক অবস্থা কেমন ছিল? ওই সুরটা করতে গিয়ে আসলে আপনি কোথায় ধাক্কাটা খেয়েছিলেন? একটা গান শুরু করার মতো মানসিক অবস্থা তখন ছিল না স্বভাবতই। আমার সাথে সেলিম আজাদের 50 বছরের বেশি সম্পর্ক, যার ফলে অনেক কিছু মাথায় আসছিল, অনেক দুঃখ, অনেক স্মৃতি মাথায় ঘুরপাক খাচ্ছিল। দাফন করে আসলাম, এসে স্টুডিওতে ঢুকলাম, একটা সুর দাঁড়ালো, তরুণ আসলো, তার কণ্ঠে ধারণ করলো। ওই রাতেও রেকর্ড করেছে, পরে 2 তারিখের রেকর্ডিংয়ে যাবে। তো যাক, এগুলি মেনে নিয়েই কাজটা করতে হয়েছে। আচ্ছা, আমি যদি আরও একটু যোগ করি যে তারুণ্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই যে 10টা ব্যান্ডের জন্য 10টা মৌলিক গান করলেন, আপনার ভেতরে তারুণ্য কতটা ছিল? আমি অত তরুণ নয়, আমি সেটা বলতে পারি। আমি আর অত তরুণ নয়, মানসিকভাবে তরুণ। কিন্তু যেটা বললে তারুণ্যের কথা, এটা তো তরুণদেরই সঙ্গীত। আপনারা যেটা ব্যান্ড সঙ্গীত বলেন, এটা আসলে বাংলা রক বলি আমরা, বাংলা রক। পৃথিবীর সব জায়গায় বিভিন্ন ভাষায় রক আছে, রক মিউজিক। এটা বাংলা ভাষায় রক মিউজিক, যেটা আজম ভাইয়ের হাত দিয়ে শুরু, এবং তারপরে ধারাবাহিকভাবে আমরা সবাই এসছে। তো সেখানে তো আমি তো মনে করি তরুণদের কথাটাই প্রতিফলিত হয় এই বাংলা রকের গানগুলিতে। এটা তো তরুণদেরই সঙ্গীত। এবং আপনি কনসার্টগুলি দেখবেন তরুণরা কীভাবে উচ্ছ্বসিত উচ্ছ্বাস প্রকাশ করে গানগুলি শুনে, লাইন 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 সঙ্গে গায়। তো এটা তো একদম তারুণের যেটা বাংলাদেশ বলছে সে একদম মিলে যাচ্ছে। তো অবশ্যই এটা নতুন মাত্রা যোগ দেবে গানের ক্ষেত্রে এবং তারুণ্যের বাংলাদেশের ক্ষেত্রে। আমি এখানে একটা অ্যাড করি বাবু ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানে আরেকটা খুবই ইন্টারেস্টিং দিক আছে। সেটা হচ্ছে যে ধরেন, যেটা একটু আগে বলছিলাম যে একটা তো ঘরানা তৈরি হয়, ধরেন বাচ্চু, নকিব, এদের একটা ঘরানা তৈরি হয়েছে, বাবু ভাইদের একটা ঘরানা তৈরি হয়েছে। যখন আমি লিখলাম, বাবু ভাই যখন সুর করছে, এবং সুর করছে এটা 10টা ব্যান্ডের জন্য, তো পুরো একটা নতুন জিনিস কিন্তু ওখানে হচ্ছে। নতুন জিনিসটা কি, মানে সুরটাও আমার কথার জন্য সুরটা এক ধরনের নতুন, আবার উনার সুরের জন্য আমার কথাগুলো এক ধরনের নতুন, আর যারা গানগুলাকে নিয়ে মিউজিক করছে তারাও কিন্তু এখানে একটা নতুন কিছু দিচ্ছে। এতগুলা নতুনের একটা সন্নিবেশ হওয়া, এটা কিন্তু হয় না আগে কখনো। আমি কিন্তু এর আগে কখনো জঙ্গিবাদ সুর দিইনি। আমার এটা সৌভাগ্য যে সুযোগটা করে দিয়েছেন ওনারা, টিভি। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমরা যেখানেই কোনো অনুষ্ঠানে যেতাম এই প্রশ্নের সম্মুখীন হতাম, এবারে আমার লেখায় বাবু ভাই সুর নাই কেন? হ্যাঁ, তখন আমি একবার বলছি শেষ অনুষ্ঠানে যে বাবু ভাই আর পারা যাইতেছে না, চলেন একটা গান করি। হ্যাঁ, তারপর এটা হয়েছে, মানে এক ধাক্কায় 10টা হয়ে গেছে। আচ্ছা, তেপান্তর ভাই, ভাইয়ারা যেটা বলছিল, আসলে এই যে এত কম সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জ করা, এত মানুষকে একত্র করা, মানে সব কিছুই তো অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। মানে এই উৎসবটাকে আরও কিভাবে ছড়িয়ে দেওয়া যেতে পারে, বা এই উৎসবটা করার পেছনে আপনাদের ভাবনাটা কি ছিল? উৎসবটা করার পেছনে মূল ভাবনাটা ছিল এরকম যে আমরা যে তারুণ্যের বাংলাদেশের কথা বলি, এটা অ্যাবসেন্ট ছিল গত প্রায় অলমোস্ট দেড় দশক। আমরা বিটিভিকে বোকার বাক্স হিসেবে দেখেছি, কেউ দেখতো না বিটিভিটাকে। তো সামহাও বিটিভির সঙ্গে এই সরকার গঠনের পরপরই যখন একটু যুক্ত হলাম একটা কমিটিতে এখানে, তা আমার কাছে মনে হয়েছে আসলে কিছু করা যায়, একটা ভাবনা দেয়া যায়, ইনপুট দেয়া যায়। তো সেই ভাবনাটা যখন দিলাম, এই জন্য দিলাম যে আসলে ব্যান্ড একটা এমন একটা জায়গা যেখানে তারুণ্যকে একসাথে জাগাতে পারে, এই ব্যান্ডের এই শক্তিটা আছে। জিএম সাহেব যখন নাকি সিগন্যাল দিল, তখন এটাকে নিয়ে আমরা ফাইনালাইজ করার জন্য একসাথে বসলাম। আর জিএম সাহেবকে যেটা বোঝানো হয়েছে যে এরকম যে আসলে দেড় দশক তো আমাদের টেলিভিশন বোকার বাক্স ছিল, তো
তো রাষ্ট্রীয় একটা টেলিভিশন এমন বোকার বাক্স থাকতে পারে না, তাকে নতুন কিছু করতে হবে। আর নতুন কিছু করতে গেলে তারুণ্যের একটা ধামাকা দিতে হবে, তারুণ্যকে জাগাতে হবে। এবং আমাদের এখনও যে ভালো ভালো ব্যান্ডগুলো আছে তাদের সমন্বিতভাবে যদি কিছু করা যায় একটা, তাহলে টেলিভিশনের একটা হবে, মানে নতুন প্রেরণার জায়গা চলে আসবে। সেই জায়গা থেকে সেও ভাবনাটা নিল, নেওয়ার পরে দায়িত্ব দিল যে হ্যাঁ তাহলে করেন, তারা যদি একত্রিত হয়। তা আমি কিন্তু জানতাম না, যে আজকে জানলাম আমি, যে তারা একসাথে কোনো দিনই আর সুর আর কেউ গান লিখে নেই কেউ কারোর জন্য। তো এটা আমিও লাকি যে একসাথে না লিখতে লিখতে দেখা যায় যে একসাথে 10টা লিখে ফেলছে, এবং এত দ্রুততম সময়ের মধ্যে। আমি আর বেশি অবাক হয়েছি, এবং সবাইকে আমি ধন্যবাদও জানাই, সকল ব্যান্ডকে। প্রত্যেকেই অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই দুই ব্যক্তির নাম যখন শুনেছে, প্রত্যেকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গানগুলো নিয়ে ফেলছে, আর কোনো ধরনের কথাও কেউ বলে নাই। এটা ছিল একটা বিরাট ব্যাপার। এবং তাদের যে আনন্দটা একসাথে দেখলাম, যে সবাই আনন্দের সাথে গানটা গাইছে, এবং স্টুডিওতে এসে সবাই বেশ উৎফুল্ল ছিল, গানগুলোর ব্যাপারে সবাই উৎফুল্ল ছিল। কেউ একটাবার ফোন করে বলে নাই যে গানের এই জায়গাটায় কথা একটু এদিকে বা এইটা, কেউ না, অত্যন্ত শ্রদ্ধার সাথে সবাই নিচে। এবং সবাই কাজটা বেশ ভালোবেসে করেছে, ভালোবেসে, সকলেই ভালোবেসে কাজটা করেছে। এবং আমার এই যে জিনিসটা বিটিভি করতে পেরেছে বলে মনে হয় আমার কাছে, যে এই গানগুলো বিটিভিতে একটা বড় প্ল্যাটফর্ম ছড়িয়ে দেওয়ার জন্য তাদের যে উদ্যোগ, এটা আমরা ভবিষ্যতে দেখব। এবং তারা ছড়িয়ে দেওয়ার জন্য আরও কিছু উদ্যোগ তারা নিয়েছে, এটা ভাইদের সাথে আলাপও হয়েছে ইতিমধ্যে। জঙ্গি ভাই, আবারও একটু আপনার কাছে আসতে চাই। যেহেতু এখনো গানগুলো দর্শকের কাছে এসে পৌঁছেনি, আমরা খুব শীঘ্রই গানগুলো পাবো, কিন্তু আপনি তো মানে আমাদের গানের জগতে, আমরা আপনাকে বলি কিংবদন্তি, আপনার লেখা এত বছর থেকে শ্রোতারা শুনছে। যখন এই গানগুলো করলেন, আপনার কি মনে হলো, মানে আপনি কতটা সন্তুষ্ট এই আয়োজনটা নিয়ে? আমি বলবো যে আমি সন্তুষ্ট। হ্যাঁ, সন্তুষ্ট এই কারণেই যে আপনারা যখন শুনবেন তখন দেখবেন, শুধু আমি আমার লেখার কথা বলছি না, আমি সুরের কথাও বলছি। একজন ধরেন যে আমরা এতদিন গানের সাথে থাকতে তো বুঝি সুরটা কেমন হলো, এদূর মানে লেম্যান বুঝা আর কি। তো ওই বুঝা থেকে আমি বলতে পারি যে সুর এবং কথায় আপনারা খুব একটা গানের সাথে আরেকটা গানের মিল খুঁজে পাবেন না, নট ইভেন সাবজেক্টের মধ্যে মিল খুঁজে পাবেন না। তো এবং এখানে আর একটা লেখার দিক থেকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। পুরা 10টা গানের মধ্যে সব বেশিরভাগই সাবজেক্ট ওরিয়েন্টেড গান। একটা গান সোলসের গানটা প্রেমের গান, আর প্যান্টাগনের গানটা আধা প্রেমের গান বলি আমি। যেমন এরকম আছে, রেল লাইন থেকে কিছুটা দূরে দুটি পাখি এসেছিল ফিরে, তাদের ছোট্ট একটা প্রেমের ঘরে, বা এই ধরনের রেল লাইন থেকে কিছুটা দূরে। তো ওটা হচ্ছে রূপক দিয়ে বুঝানো। আর এটা বাকি সবগুলা গান কিন্তু প্রকৃতির গান, মানুষের গান, জনপথের গান, এই ধরনের গান। বা একটা ওই যে আপনার কি বলবো, এই বিমূর্ত কিছু গান টান এই ধরনের। কিন্তু এই যেটা আমরা ব্যান্ড সঙ্গীতে আমরা অনেক সময় প্র্যাকটিস করতাম আর কি, যে আচ্ছা ঠিক আছে প্রেমের গান তো থাকবে, প্রেম তো একটা বড় ব্যাপার, হ্যাঁ, তার সাথে যেন কিছু বক্তব্যধর্মী গান আসে, কিছু বিষয়ভিত্তিক গান আসে। তো আমাদের এখানে মনে হলো যে আমাদের ব্যান্ডগুলো সব আমাদের থেকে বিষয়ভিত্তিক গানই চাইবে, কারণ প্রেমের গান তো ওরা সবাই অনেক করেছে। কিন্তু ভাইয়া, যখন সবাই গানগুলো গাইছিল, তখন কি কোনো ব্যান্ড মজার ছলে আপনাকে বলেছে যে আসলে সোলসের প্রতি আপনার প্রেমটা একটু বেশি হয়ে গেছে? না, এখানে একটা মজার ব্যাপার আছে। গানগুলো যখন প্রথমবার তৈরি হলো তখন ব্যান্ডগুলোকে ডাকা হয়েছে গানগুলো বাছাই করার জন্য, যে কে কোন গানটা নিবে। এবং ইন্টারেস্টিংলি এটা বিটিভিতে হয়েছিল, যে 5-7 পরের দিকে 3-4টা ছাড়া 3-4টা তখন আর সময় ছিল না, আমরা গান দিয়ে দিয়েছি ওদেরকে। ওদের মধ্যে সোলসও ছিল না, রেনেসাও ছিল না, এলার ভিতরে নাই এখন, বা বাবু ভাইয়ের ফিডব্যাকও ছিল না, বা বাবু ভাই যদি পছন্দ করে এরকম মাইলসও ছিল না, যে তাদের বন্ধু বান্ধবের। তো ওই জায়গায় সবাই যখন গানগুলো পছন্দ করছে, মজার ব্যাপার হচ্ছে একই গান দুজন ধরেনি কিন্তু। হ্যাঁ, যেমন আমাকে মাসুম বলতেছে, যোগী ভাই যে ওদের গানটা ছিল অবশেষে তুমি বললে, হ্যাঁ, তো বলছে এই গানটা অন্যরা নিল না কেন, এত চমৎকার গান নিল না, আমি নিলাম, অন্যরা এটা নিল না কেন? বলছি অন্যরা যেটা নিয়েছে ওটা তো তুমি নাওনি, তুমি যেটা পছন্দ করছো অন্যরা আরেকটা পছন্দ করছে। এবং ওইভাবে করতে করতে যে সোলসও যেটা নিয়েছে যেটা কেউ নেয়নি, রেনেসাও যেটা নিয়েছে যেটা অন্যরা নেয়নি, আবার
যেটা তখন আমাদের ইয়েরা নিয়েছিল, তাই তো, ওই যে ওয়ারফেজ 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 যেটা নিয়েছে ওটা আরেকজন নেয়নি। এইভাবেই কিন্তু মানে অত্যন্ত কি বলবো আনন্দময় ভাবে একটা গান নিয়ে যে মারামারি এটা হয়নি at least। অ্যালোকেশনটা ঠিক আচ্ছা ভাইয়া, allocation এখানে একটা বিষয় একটু ক্লিয়ার হতে চাই। যে 10টা গান আপনি লিখেছিলেন, হ্যাঁ প্রত্যেক ব্যান্ডকে কি 10টা গানই দেখানো হয়েছিল, যে যেটা বেছে নিতে পারে? না, প্রথম যেদিন আমরা বসলাম 10টা গানই তো ছিল, 10টা গানই ছিল, 10টা গানই ছিল, কিন্তু কেউ কেউ অ্যাবসেন্ট ছিল। হ্যাঁ সেদিন কিন্তু- 5টা ব্যান্ড ছিল। হ্যাঁ, কিন্তু যারা অ্যাবসেন্ট ছিল তাদেরও আগে একটা, যেমন এই যে রেনেসার যে গানটা, বাবুয়ের ওখানে আমরা একটা এলিটার গান করছিলাম। হ্যাঁ, তো তখন ওই যে আমাদের মুখরাটা হয়েছে, তো উনি গানগুলো শোনাচ্ছে আর কি, এই যে গানটা, তো তখন পিলু খান ছিল ওখানে, পিলু খানের সুর এলিটা গাচ্ছিল, বলছে এই গানটা কেউ না গাইলে আমাকে দিয়েন। একটা গান সে চয়েস করছে, ওই গানটা কেউ নেয়নি, তো অটোমেটিক সেটা রেনেসা পেয়ে গেছে, এরকম আর কি। তার মানে ভাইয়ার বেশ মজার অভিজ্ঞতা এই প্রজেক্টটা করতে গিয়ে হয়েছে। সবারই বাবু ভাই, বাবাইরও আপনার মজার জায়গাটা একটু আমি জানতে চাই। বিরক্ত হয়েছি না যে আরে বাংলাদেশ টেলিভিশন এত দেরি করছে কেন, মানে এটা নিয়ে এখন ধরেন হয় কি, যেমন এখানে আপনারা এটা করছেন, প্রডিউসারে এটা চালাই দেবে শেষ, আর ওখানে ওনারা তো আমাদেরকে বাংলাদেশ টেলিভিশনের মোটামুটিভাবে কর্মকর্তা বানায় ফেলছিল দুজনকেই। হ্যাঁ, যে এটা করতে হচ্ছে, এটা করতে হচ্ছে, আবার আচ্ছা ঠিক আছে সিরিয়ালটা করি, এটা করি, ওটা করি। এটা হয়েছে কি, ওই যে আমরা স্টুডেন্ট লাইফে যখন কোনো একটা অনুষ্ঠান করতাম সবাই মিলে একসাথে যেভাবে কাজ করতাম না, ওইভাবে কাজ হচ্ছে, একটা টিম ওয়ার্ক হয়ে গেছে ওখানে। বাবু ভাই, আপনার অভিজ্ঞতা কেমন ছিল? মানে এই যে জঙ্গি ভাই যখন বলছিল, মনে হচ্ছে সে খুব এনজয় করেছে এবং এখনো সে খুব এক্সাইটেড যে কখন এটা দর্শকের কাছে আসবে। একদম আমারও এই তাই। অপেক্ষাটা নিশ্চয়ই আপনারও আছে। একই অনুভূতি আমার, কিন্তু আমার যে কাছে যেটা মনে হচ্ছে চ্যালেঞ্জিং, যেটা বারবার কথাটা আসছে, গানগুলি যখন শুরু করছি উনি লিখে দিলেন কোন দল কোনটা গাইবে, সেটা তখন আমরা জানি না। তো প্রত্যেকটা দলেরই একটা নিজস্ব শব্দ সাউন্ড থাকে, স্টাইল থাকে। তো সেহেতু আমি কীভাবে শুরু করবো লিটারালি একটা নিরপেক্ষ জায়গা থেকে, সেটা আমার জন্য খুব মজার একটা অভিজ্ঞতা। যে আচ্ছা এটা এখানটা দলছুটও গাইতে পারে, বা সোলসও গাইতে পারে, বা শিরোনামও গাইতে পারে, তাহলে কীভাবে শুরু করবো একটা নিরপেক্ষ শুরু করে? মানে পুরো আয়োজনটা জুড়ে সবকিছু নতুন ভাবে জন্ম নিয়েছে। এবং আপনাকে আরেকটা কথা বলে রাখি, বাবু ভাইয়ের তো অনেক গুণ, আরেকটা গুণ আমি দেখলাম, সেটা হচ্ছে যে উনি তো ফিডব্যাকেরও, তাই না? উনি এটা শুরু করছে 10টা গান, কিন্তু উনি তো ফিডব্যাকেরও, উনি কিন্তু সবার শেষে গানটা নিয়েছে, ওনার গানটা উনি সবার শেষে নিয়েছে, যে গানটা সবাই নিয়ে ফেলার পর অবশিষ্ট ছিল যে গানটা ঝুড়িতে বেঁচেছিল এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই প্রতিটি দলের প্রতি, যেহেতু কেউ কোনো কথা বলেনি এবং গানটা আমি তো মনে হয় পাত্রে ঢালার মতো জল একদম ওদের আকারে ধারণ করেছে গানটা। দলছুটের গানটা শুনলে যে কেউ দলছুটের গান, শিরোনাম শুনলে একদম শিরোনামের গান, মানে এটা যে আমার লেখা ওনার শুরু বুঝতে পারবে না কেউ, একদম ওই দলের গানই হয়ে গেছে, ওই দলের গান হয়ে গেছে। এটা ওই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম ওটা উনি ফাইনাল করলো, একদম আসলেই তাই। ইউনিক ব্যাপার। মানে যখন একটা টিম ওয়ার্কের মধ্যে ভালোবাসা থাকে, প্রত্যেকের ভালো কাজের একটা ক্ষুধা থাকে, তখন কিন্তু আসলে সবকিছুই ভালোর দিকে যায়। তো আপনাদের দেখে কিন্তু আমার এখন মনে হচ্ছে বেশ মনের দিক থেকে আপনারা এখন অনেক তরুণ। তো তরুণদের জন্য আর কি করার পরিকল্পনা আছে আপনাদের ভবিষ্যতে? ধরেন আমাদের এটা তো একটা বিশাল প্রাপ্তি আমার জন্য, বাবু ভাইয়ের জন্য, আমরা নিজেরাও আলাপ করেছি। ধরেন এই ধরনের একটা নতুন প্রজেক্ট, যেটা ইউনিক প্রজেক্ট, যেটাতে বলতে হবে যে এটা একটা নতুন জিনিস ছিল, এই নতুন জিনিসটাতে ওনারা জড়িত ছিলেন, আমরা একটা পার্ট, আরো সবার সাথে সবাই আছে, সবাই মিলে আমাদের যে ব্যান্ডগুলো আছে সবার সাথে আমরা একটা অংশ, এটা তো আমাদের জন্য একটা সৌভাগ্য। বাকিটা বাংলাদেশ টেলিভিশন এটাকে সামনেও করার কথা, হয়তো 26-27, আর 2টো বা 3টা করলে হয়তো আমাদের সব মূলধারার ব্যান্ডগুলা হয়ে যায়, সবারই একটা করে নতুন গান হয়ে যায়। ওইটা নিয়ে ওনারা কথা বলছেন, ওনারা যদি করে, আমরা তো ওই যেহেতু শুরু করেছি, যদি বেঁচে থাকি আর কি কাজ করতে চাই। কিন্তু ভাইয়া এখানে আমি একটু যোগ করতে চাই, আসলে আমরা যদি আমাদের পাশের দেশ বা বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকাই, তাদের যে ধরনের শো হয় এবং যে ধরনের ট্যালেন্ট তারা তুলে নিয়ে আসে, সেই ধরনের কোনো প্রচেষ্টা বাংলাদেশে হওয়ার সম্ভাবনা কতটুকু দেখছেন? ব্যান্ড সঙ্গীতের জগতে, ব্যান্ড সঙ্গীতে এবং আদার্স পুরো সঙ্গীত জগৎকে সমৃদ্ধ করতে আসলে কি করতে পারি? আমরা এইদিকে অনেক পিছিয়ে আছি। যেটা বলছেন আপনি, রিয়েলিটি শো থেকে 2-4 জন আসছে বসছে, কিন্তু এখন আপনি যাদেরকে সামনে দেখছেন, ধরেন আপনি ফুয়াদ নাসের বাবুকে দেখছেন, এখন যারা আছে, বা ওখানে হামিন শাফিনকে দেখছেন, বা নকিব খানকে দেখছেন, পিলু খানকে দেখছেন, বা পার্থ বড়ুয়াকে দেখছেন, বা অন্যান্য ব্যান্ডে যারা আরো সবাই আছে, হ্যাঁ আমি
নাম করা ব্যান্ডগুলো সবাই যারা মিউজিক কম্পোজ করছে, লিখছে, এরা কোনো রিয়েলিটি শো থেকে আসেনি। এরা সবাই সবাই নিজের থেকে এসছে। আপনার নিজের মধ্যে যদি ওই চারটা না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু পারা যাবে। তারপর রিয়েলিটি শো থেকে এই শো যে একটা বড় জায়গায় যায়নি এরকম না, অনেকে এসে গেছে। প্রায় শ্রেয়া ঘোষালই তো রিয়েলিটি শো থেকে এসছে, সোনু নিগমিত এসছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে ওটা ওইভাবে অতটুকু না গেলে অনেকটা এসছে। অনেক ছেলে মেয়ে কিন্তু ওই যে আপনার ক্লোজ আপ ওয়ান থেকে এসছে, সেরা কণ্ঠ থেকে এসছে তো। আবার ওটার বাইরেও এসছে। আমাদের সময় তো রিয়েলিটি শো ছিল না, তখন নিজের চেষ্টা এসছে। এখন রিয়েলিটি শো তাদেরকে সাহায্য করছে, কিন্তু এগুলাকে আরও একটু নার্সিং করা দরকার। যে রিয়েলিটি শোতে আসলো, আপনি রিয়েলিটি শো করতে পারেন, তাদেরকেও যে একটা প্রসেসের মধ্যে, ট্রেনিংয়ের মধ্যে নিয়ে যাওয়া, যেটা ইন্ডিয়াতে হয়। ওদের সারেগামাপা ওরা দেখেন গ্রুমিং করে, শিখায়। এখন আমি একজন শিক্ষকের কাছে 11 মাস শিখা বা 12 মাস শিখা, আর আমি যদি সোনু নিগমের কাছে একটা 10টা ক্লাস পাই, বিশাল তফাৎ। কিন্তু এখন বাউহাই থেকে যদি শিক্ষার্থীরা শিখে 10 দিন, আর একজন শিক্ষকের কাছে তো 1 বছর শিখার সমান, 3 বছর শিখার সমান, এই জিনিসগুলো যদি করতে পারে, আমার মনে হয় যে রিয়েলিটি শো আরো অনেক বেশি শিল্পী দিবে আমাদের। রিয়েলিটি শো হয়েছিল বাম্বা এবং টেলকোর সহায়তায়, রকস্টার বলে আমরা একটা রিয়েলিটি শো করেছি। বেশ কটা ভালো ব্যান্ড উঠে এসেছিল। তো ধারাবাহিক হয়নি, অত আবার আমাদেরও প্রত্যাশা থাকবে আসলে বাংলাদেশে এই যে সঙ্গীতের ধারাকে অব্যাহত রাখতে এই ধরনের আয়োজন হোক, বা যেভাবে আসলে তুলে নিয়ে আসা যায়। ট্রু। তেপান্তর ভাই, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করবেন আমাদেরকে। ব্যান্ড উৎসব 2025 যেটা আয়োজন করা হয়েছিল, কিন্তু সেটা কোনো কারণে যে ডেটটাতে করার কথা ছিল সেটা হয়নি, সেটা আমরা আগামী 6 তারিখ এবং 7 তারিখে পাবো। তো এই বিষয়টা একটু আপনি ক্লিয়ার করে দিবেন। এটা ছিল আমাদের 30-31 রাত 10টার প্রোগ্রামটা, কিন্তু দুঃখজনকভাবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তার প্রতি শ্রদ্ধামনত হয়ে বিটিভি স্থগিত করে প্রোগ্রামটা। এটা এখন পরবর্তীতে যেহেতু 3 দিনের শোক, রাষ্ট্রীয় শোক ছিল, এই জন্য এটা করা সম্ভব হয়নি। পরবর্তীতে 26 সালের চলতি মাসের 6-7 রাত 10টা বাজে প্রচারিত হবে, জানুয়ারি মাসের। আচ্ছা, তার মানে আমাদের এখনো সেটা ব্যান্ড উৎসব 2025 থাকছে। হ্যাঁ, সেটা তাই। তো আপনি তো আসলে এই আয়োজনের পেছনে কাজ করছেন, তো বিটিভি কেন্দ্রিক এই ধরনের আর কি আয়োজন করার পরিকল্পনা করছেন, সেটার কি কিছুটা আমরা জানতে পারি? আসলে এই মুহূর্তে এগুলো বলা ঠিক হবে না, এই জায়গায় বসে বলাটা ঠিক হবে না, কারণ এটা বলতে গেলে একটু জটিলতা আছে। আমরা এটা দেখবো, এটা অবশ্যই সামনে কি নেওয়া যায়। তবে ভালো কিছু হবে, এটা নিশ্চিত ভালো কিছু হবে, আমরা সেটার অপেক্ষায় থাকবো। আমরাও প্রত্যাশা করব যে প্রয়াস আপনাদের আছে এবং যেভাবে আপনারা সবাই মিলে একত্রে কাজ করছেন, অবশ্যই এই যে তারুণ্যের বাংলাদেশ একদিন তারুণ্যের বাংলাদেশ হয়ে উঠবে। আর আপনাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আমি আসলে আপনাদের সামনে বসে কথা বলছি, আপনাদের সঙ্গে গল্প করছি, আমার কখনো মনে হচ্ছে না যে আসলে আমি এই ধরনের কিংবদন্তি মানুষদের সামনে বসে কথা বলছি। আপনারা এত বেশি ফ্রেন্ডলি, আর বিশেষ করে জঙ্গি ভাইকে তো আমরা বিভিন্ন সময় পাই, সম্প্রতি আমরা তাকে নিয়ে এক আয়োজনেও আমরা তাকে পেয়েছি। তো সবশেষ একটু জানতে চাই, এই যে এত মানুষের ভালোবাসা পান, বিশেষ করে শিল্পীদের বলি বা শ্রোতাদের বলি, প্রত্যেকেই জঙ্গি ভাই বলতে একটা অন্যরকম ভালোবাসার জায়গা। এই ভালোবাসার জায়গাটা আপনি কিভাবে উপভোগ করেন? উপভোগ করি না, আমি তো ঋণই হয়ে যাই, এত বেশি ঋণ হয়ে যায় না। মানে এই যে ভালোবাসাটা, হ্যাঁ, এটা ভালোবাসার ঋণ তৈরি করে, এবং ওই ঋণটা কিভাবে শোধ করবো সেটাই ভাবি, যে ভালোবাসাটা কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে তাদের আরও নিজের করে নিতে পারি। এটা বিশাল একটা ঋণ। আমার মনে হয় যে সেম জিনিস বাবু ভাইয়ের কাছ জন্য। বাবু ভাইকেও সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি। তো ভালোবাসার ঋণ শোধ করাটা বড় কঠিন ব্যাপার, এটাও আজন্ম করে যেতেই হয় শেষ দিন পর্যন্ত। একটু মাঝখান থেকে একটু বলি আমি, নাম কি, জঙ্গি ভাইকে তার 70তম জন্মদিনে 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে, তো তাকে নিয়ে বিটিভির একটা বিশেষ আয়োজন হবে আর কি। যেটা আপনি যে কথাটা বললেন যে রাশিয়ান হাউসে যে প্রোগ্রামটা, ঠিক ওই আদলে একটা প্রোগ্রাম বিটিভিতে জিএম সাহেব নিজে বলেছেন যে একটা প্রোগ্রাম হবে। ইনফ্যাক্ট জন্মদিন আমার 6 ফেব্রুয়ারি, ওরা এটাকে আগায় আনছে কারণ তখন ইলেকশন হবে, তো
তো যারা আয়োজক তারা বলছে যে আমরা একটু আগেই করি, অসুবিধা কি, অ্যাডভান্স করলাম আর কি। মানে পুরো জন্মদিনের আয়োজন মাস জুড়েই চলতে থাকবে। ওটাই বলতে চাচ্ছি তারা। এবং আজকেও আমি কালকে ফোন করছি, ওই যে বাচ্চাদের একটা স্কুল আছে না, গিটার সে বলছে ভাই আমরা একটা অনুষ্ঠান করবো। আমি যে কখন, আমি বললাম যে ওটা তো ওরা করেছে, আমার তো ফেব্রুয়ারি 6, বলছে না আমরা জানুয়ারিতে করবো, এটা চলতে থাকুক আর কি। তার মানে কি আমার বছর জুড়ে আপনার জন্মদিন পালন করতে থাকে? ভাবছাই যাই না। আচ্ছা, এই যে শ্রোতাদের বা ভালোবাসার মানুষদের যে আপনার প্রতি এত আনুগত্য, আপনার প্রতি এত মায়া, এত ভালোবাসা, তো এই জায়গাটা সবসময় বরাবরই থাকুক, এটা তো আমরা চাইবই। এবং বাবু ভাই, মানে আপনার ঋণ তো বাংলাদেশের ব্যান্ড সঙ্গীত কখনোই শোধ করতে পারবে না। এবং আপনার যে দর্শকরা আছে তারাও তো আপনাকে যে ভালোবাসা দিয়েছে, তাদের ভালোবাসাই নিশ্চয়ই আজকে আপনি এখনো এত তরুণ হয়ে আছেন, এখনো জীবিত। হ্যাঁ, তাদের ভালোবাসার মাধ্যমেই আসলে ভালোবাসা আছে বলে আমরা দুজন একসাথে। কারণ কি, ভালোবাসা না থাকলে তো অনেক আগেই হারিয়ে যেতাম। সেটাই, প্রাণ থাকতো না। এবং আমি সৌভাগ্যবান নয়, নিজে অনেক সৌভাগ্যবান মনে করি, এতগুলি মানুষের ভালোবাসা পেয়েছি। ওনার কথা ধরে বলি, ঋণী। আচ্ছা, আপনাদের এই ভালোবাসা আজীবন থাকুক এবং সঙ্গীতের প্রতি আপনাদের যে ভালোবাসা আছে সেটাও এইভাবেই সতেজ থাকুক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনারাও ভালো থাকবেন, যারা দেখছেন দোয়া করবেন।